প্রিয় দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ জানাই ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশে। আজ আপনাদের সাথে আছি আমি মিঠুন মুস্তাফিজ। আপনারা জানেন অর্থনীতির নানা দিক নিয়ে কথা বলি আমরা এই অনুষ্ঠানে। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সঙ্গে। আজ আমাদের সাথে আছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের ফাউন্ডার চেয়ারম্যান জনাব নিজাম চৌধুরী। প্রিয় দর্শক বিস্তারিত আলোচনায় যাবার আগে চলুন দেখে আসি অতিথি সম্পর্কে তার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। নিজাম চৌধুরী জন্মগ্রহণ করেন 1956 সালে ফেনী জেলায়। শৈশবকাল কাটে ফেনীতে। 1976 সালে নিজাম চৌধুরী ফেনীর সরিষাদি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং 1978 সালে ফেনী সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ভর্তি হন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই প্রতিষ্ঠান থেকে নিজাম চৌধুরী 1981 সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক এবং 1982 সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে নিজাম চৌধুরী এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডে চেয়ারম্যান পদে কর্মরত। প্রিয় দর্শক চলুন এবার শুরু করি বিস্তারিত আলোচনা। জনাব নিজাম চৌধুরী, স্বাগত জানাই আমাদের আজকের এই আলোচনায়। আপনি শুনছিলেন যে আজকে আমরা মূলত কথা বলবো বাংলাদেশের অর্থনীতি এবং ব্যাংকিং খাতকে ঘিরে। আপনি এমন একটি ব্যাংক নিয়ে বাংলাদেশের এই খাতের সাথে যুক্ত হয়েছেন, এনআরবি গ্লোবাল ব্যাংক। এই যুক্ত হওয়ার মধ্য দিয়ে অর্থনীতিকে খুব কাছে থেকে দেখার সুযোগ হচ্ছে আপনার। এই মুহূর্তে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কেমন চলছে বাংলাদেশের ব্যাংকিং খাত, এই প্রশ্নের এক কথায় উত্তর দিতে গেলে বলতে হবে ভালোই চলছে। ভালো চলছে এই জন্য আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশ স্বাধীন হয়েছে 1972 সালে। এরপরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধি দেওয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, এর মধ্যে ছিল ওনার স্বপ্ন ছিল বাংলাদেশে প্রাইভেট খাতকে উন্নয়ন করা। সেই স্বপ্নের বাস্তবায়নের পথ ধরেই আজকে আমরা বাংলাদেশে এতগুলো প্রাইভেট ব্যাংকের আবির্ভাব ঘটেছে। বলতে চাইছেন যে তার অর্থনীতি উদারীকরণের যে প্রক্রিয়া তিনি শুরু করেছিলেন তার পথ ধরেই আজকে তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যাকে সফল রাষ্ট্রনায়ক বলি, এবং অর্থনীতির একটা নতুন দিশারি হিসাবে সারা বিশ্বে উনি স্থান করে নিয়েছেন, যার নেতৃত্বে আজকে বাংলাদেশের অর্থনীতি বিশাল গতিময়তা পেয়েছে এবং বাংলাদেশ সারা বিশ্বের বুকে আজকে একটি অর্থনীতির সমৃদ্ধির সোপান হিসাবে এবং সারা বিশ্বের বুকে বাংলাদেশকে আজকে উন্নয়নের মডেল হিসাবে জাতিসংঘ সহ বিশ্বের যতগুলো আপনার সংস্থা আছে, যারা রেটিং সংস্থা বলে আমরা যাদেরকে জানি, জেপি মর্গান থেকে শুরু করে ব্লুমবার্গ, গোল্ডম্যান স্যাক্স, প্রতিটি অর্গানাইজেশন, সর্বশেষ আমরা যেটা দেখলাম আইআরআই এর জরিপ, যেটা গতকাল আপনারা দেখেছেন, যে বাংলাদেশের অর্থনীতির উপরে বাংলাদেশের শতকরা 68% মানুষ হ্যাপি। The way country's economy is running, they are very happy about it. একটা দেশের অর্থনীতি তখনই ভালো থাকে কারণ বাংলাদেশ, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা একটি ডেভেলপিং নেশন। আজ থেকে 150 বছর আগে যখন আমেরিকার ডেভেলপমেন্ট শুরু হয়েছিল, তখন আমেরিকা ছিল একটি সুশৃঙ্খল জাতি যারা শুধু চিন্তা করতো তাদের নিজের উন্নয়ন নিয়ে। সেই 150 বছর আগেকার উন্নয়নের ধারা আজও তারা বয়ে নিয়ে যাচ্ছে। যেমন আমি একটু উদাহরণ দিই, 150 বছর আগে যে টানেলগুলো করা হয়েছে, তখন চিন্তা করা হয়েছিল এতদিন পরে ওখানকার জনসংখ্যা কি হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই রোড, কালভার্ট, ব্রিজেস, টানেল, সেগুলো সেভাবে একটা সুদূর মহাপরিকল্পনা নিয়ে করা হয়েছিল। এখন এক্সপেনশন চলতেছে, মানুষ বাড়ার সাথে সাথে, অর্থনীতির আকার বাড়ার সাথে সাথে এগুলা আরও বাড়ছে। এবং আপনি দেখবেন, আমি আমেরিকার কথা বারবার বলছি এই জন্য কারণ আমি আমেরিকা দীর্ঘদিন ছিলাম, 28 বছর আমি চাক্ষুষ দেখেছি। এবং আমরা যখন আজ থেকে 28 বছর আগে সে দেশে গিয়েছিলাম, তখনকার আমেরিকার অর্থনীতি আর এখনকার অর্থনীতি কিন্তু বিশাল ডিফারেন্স। গ্র্যাজুয়ালি তাদের ডেভেলপমেন্ট, আমাদের ডেভেলপমেন্ট, আমরা জিডিপিকে এখন আমাদের লক্ষ্য হচ্ছে 7 and 7.5 এগিয়ে নেওয়া। আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন তাদের লক্ষ্য ছিল মাত্র 5 জিডিপি, কিন্তু তারা এখন 2 to 3 জিডিপি হলেও তারা খুশি থাকে। একটা ডেভেলপ কান্ট্রির এর চেয়ে বেশি প্রয়োজন নেই। এই প্রসঙ্গগুলোতে আমরা বিস্তারিত আসছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি।
দেখছেন ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশ, কথা বলছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান জনাব নিজাম চৌধুরী। আবারও স্বাগত জানাই আলোচনায়। আইন শৃঙ্খলাকে ঘিরে অবশ্যই অর্থনীতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় একটি ভূমিকা পালন করে। তো এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিদ্যমান দেশে, তাতে আর্থিক খাতের মানুষ হিসেবে আপনারা কতটা হ্যাপি? একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে হবে, এই মুহূর্তে সারা বিশ্বে কিন্তু একটা বিশাল সমস্যা, যেটাকে আমরা সারা বিশ্বের সমস্যা হিসেবে এখন চিহ্নিত করছি, জঙ্গিবাদ। মিডল ইস্টকে ঘিরে আগে ছিল, এখন ইউরোপ আমেরিকা এটার বিস্তার লাভ করেছে। এটা কিন্তু একটা মানব জাতির জন্য একটা বিশাল সমস্যা হিসেবে আজকে চিহ্নিত। সেই লক্ষ্যে, সেই আলোকে যদি আমরা কম্পেয়ার করি, বাংলাদেশ ইজ ইন এ মাচ বেটার পজিশন এট দিস মোমেন্ট। আমাদের অর্থনীতি, বিশেষ করে অর্থনীতিতে ইতিবাচক প্রবণতা এবং অর্থনীতির শক্তিশালী এগিয়ে যাওয়ার পেছনে মূল কোন বিষয়গুলোকে সবচেয়ে শক্তিশালী ভাবে প্রতিহত হয়? মূল বিষয়গুলো হচ্ছে, সবচেয়ে শক্তিশালী বিষয়গুলো হচ্ছে, আমাদের আজকে অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে 2-3টি, বেশি না। কিন্তু আমরা গার্মেন্টস খাতকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করছি যে আমরা 2021 সাল নাগাদ আমাদের রপ্তানি হবে $50 বিলিয়ন। আপনি জানেন আমরা রেমিটেন্সের দিক থেকে পৃথিবীর, এশিয়ার এখন দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি। আমাদের আজকে ফরেন রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে $27 বিলিয়ন প্লাস। এর মধ্যে 16 বিলিয়ন হচ্ছে আমাদের রেমিটেন্স, আমাদের ফরেন, আমাদের যে প্রবাসী বাঙালিরা আমরা যেখান থেকে এসে দেশে ব্যাংক করলাম, আমরা এনআরবিরা সেটা যোগান দিচ্ছি অর্থনীতির জন্য। এটা কিন্তু বিশাল একটা মূল চালিকা। $28,000 বিলিয়ন ছাড়িয়ে গেছে, $28 বিলিয়ন উপরে ছেড়ে গেছে। তাহলে একটা দেশের ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট করার পরে যখন এটার পেমেন্ট দিতে হয়, ব্যালেন্স অফ পেমেন্ট দেওয়ার জন্য, যখনই একটা দেশে 3 মাসের ব্যালেন্স অফ পেমেন্টের পরিমাণ টাকা সেন্ট্রাল ব্যাংকে জমা থাকে, তখন সেটাকে একটা খুব দৃঢ় একটা অর্থনীতি হিসেবে ধরা হয়। বর্তমানে আমাদের যে পরিমাণ টাকা আছে, আমাদের কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট দেওয়ার জন্য অলমোস্ট 6 মাসের পেমেন্ট আছে আমাদের। তো সেই দিক থেকে চিন্তা করলে আমাদের অর্থনীতির স্বাস্থ্য অত্যন্ত ভালো। ঠিক তেমনিভাবে আমাদের ব্যাংকগুলোতে প্রচুর তারল্য আছে। আমাদের ইনভেস্টমেন্ট মাঝে মাঝে স্থবির হয়ে যায়, সেটা আবার আমাকে সেই প্রশ্নে আসতে হয় পলিটিক্যাল ইনস্টেবিলিটির জন্য। যে কোনো বিদেশিরা যখন কোনো দেশে ইনভেস্ট করতে চায়, যদিও বাংলাদেশকে এখন বলা হচ্ছে অর্থনীতির একটা হাব, সারা বিশ্ব তাকিয়েছে, বড় বড় কোম্পানিগুলো আপনি দেখবেন কিছুদিন আগে, গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী ইনভেস্টমেন্ট এবং পলিসি সামিট দেখলাম, সেখানে বিরাট একটি অঙ্ক বিনিয়োগ হতে যাচ্ছে বলে আশাবাদ হওয়ার সুযোগ পাওয়া গেল। এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের আদানি এবং রিলায়েন্স, তারা বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করার জন্য রেডি হয়ে আছে। এবং সেখানে আমাদের বিশেষ করে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল খাতে একটা দেশের অর্থনীতি যখন আপনি এগিয়ে নিয়ে যেতে চান, আপনাদেরকে সেখানে কয়েকটি বিষয় যোগান দিতে হবে। আপনাকে জ্বালানি দিতে হবে, আপনাকে বিদ্যুৎ দিতে হবে, আপনাকে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হবে। এই 3টি বিষয়ের উপর কিন্তু বর্তমান সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে। আমরা এই সরকার যখন ক্ষমতায় এসেছিল মাত্র 3,500 মেগাওয়াট দিয়ে শুরু করেছিল। আপনি দেখেন বর্তমানে আমাদের উৎপাদন ক্ষমতা হচ্ছে 13,000 মেগাওয়াট এবং 9,000 মেগাওয়াট রেগুলারলি উৎপাদিত হচ্ছে। মাঝে মাঝে দেখা যায় আমাদের বিদ্যুৎ গত কয়েক মাস যাবৎ উদ্ধৃত। আমাদের ন্যাশনাল লোড ডিসপ্যাচিং সেন্টার বিভিন্ন পাওয়ার প্ল্যান্টগুলোকে বলে দিচ্ছে তোমরা আজকে উৎপাদন বন্ধ রাখো। এই অবস্থার মধ্যে আমরা এসে গেছি। আপনি কিন্তু এখন লোডশেডিংটা আপনার হয়ে গেছে, এটা একটা স্বপ্নের মতো হয়ে গেছে। বিদ্যুৎ আগে আমরা চিন্তা করতো কখন আসে, আর এখন আমরা চিন্তা করি কখন যাবে, কখনো যায় না। কিন্তু এখন এই যে উন্নয়নটা হচ্ছে, আপনি দেখেন আমাদের ঢাকা চট্টগ্রাম 4 লেন, ঢাকা ময়মনসিংহ 4 লেন, আমরা এমন একটা পর্যায়ে এখন এসে গেছি, আমাদেরকে কেউ বাধা দিয়ে আর রাখার কোনো সুযোগ নেই। আমরা এই আশাবাদের জায়গা থেকে আবার একটি ছোট্ট বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, দেখছেন ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশ। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরছি, সঙ্গেই থাকবেন। দেখছেন ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশ, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুরু করছি সেই আশাবাদের জায়গা থেকে আবারও, যে এই আশাবাদী কেবল 16 কোটি মানুষ নয়, আশাবাদী বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা, রেটিং এজেন্সি। আমি সবশেষ আবারও উল্লেখ করি আইআরআই এর পরিচালক লুইটন, তিনি বলছেন যে বাংলাদেশের অর্থনীতি এমন একটা জায়গায় যেখানে দাঁড়িয়ে সত্যিকার অর্থেই আশাবাদী হওয়া যায় এবং এই দেশের মানুষ অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে আরো বেশি আশাবাদী। আপনি যদি এই আশাবাদের জায়গাটাকে ব্যাখ্যা করেন। আমাদের দেশের 20 থেকে 35 বছরের জনসংখ্যা হচ্ছে 65%।
এটাই হচ্ছে আমাদের দেশের মূল চালিকা শক্তি। এবং প্রতি বছর আমাদের কর্মক্ষেত্রে 10 লক্ষ শিক্ষিত যুবক যোগ হচ্ছে। এর মধ্যে দেখেন আগে চাকরি নিয়ে যেরকম হাহাকার ছিল এটা অনেক কমে গেছে আগের চাইতে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমরা 3টা এনআরবি ব্যাংক প্রতিষ্ঠা করেছি। এর মধ্যে 3টা এনআরবি ব্যাংক গত 3 বছরে আমরা প্রায় 2 থেকে 2,500 লোকের হোয়াইট কালার কর্মসংস্থান করেছি। এইভাবে আরও বাংলাদেশে আরও 8-9টা ব্যাংক হয়েছে। আমি শুধু ব্যাংকিং সেক্টরের কথা বললাম। প্রতিটি প্রাইভেট সেক্টরে আপনি এভরিডে জব ক্রিয়েশন হচ্ছে। আপনি যখন অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে একটা গতিশীলতা আসে এবং সরকারি এবং বেসরকারি ডেভেলপমেন্ট দুইটা একসাথে যখন চলে, সরকার ডেভেলপমেন্টগুলো কী জন্য করে? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য, সেখানে একটা কর্মসংস্থান হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম পাবলিক সেক্টর যখন এগিয়ে যাচ্ছে সেখানে আরেকটা কর্মসংস্থান হচ্ছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা বর্তমান গভর্নমেন্ট করছে, আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল কৃষি। এখন আমাদের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এই সরকার হিউজ ডেভেলপমেন্ট করছে, ট্রান্সফরমেশন হচ্ছে, যেটা ইতিপূর্বে আর কখনো হয় না। ডিসেন্ট্রালাইজেশন আপনি দেখবেন আগামী কয়েক বছরের মধ্যে প্রচণ্ড রকমভাবে হবে। ঢাকা শহরের উপরে চাপ কমে যাবে। জেলা শহরগুলো, বিভাগীয় শহরগুলোতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়ে গেছে। সরকার 100টি অর্থনৈতিক অঞ্চলে সারা দেশকে সৃষ্টি করছেন, ভাগ করছেন, এবং সেই সব জায়গাগুলোতে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সেখানে গিয়ে নতুন নতুন ইন্ডাস্ট্রি সৃষ্টি করবেন। অল উই হ্যাভ টু ডু, গভর্নমেন্ট হ্যাজ টু ডু, তাদেরকে যোগান দেওয়া, তাদেরকে জ্বালানি, বিদ্যুৎ এবং রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো করে দেওয়া, যেটা গভর্নমেন্ট প্রতিনিয়ত করে যাচ্ছে। এবং এটা আমার মনে হয় স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই সরকারের প্রথম এরকম ম্যাসিভ ডেভেলপমেন্ট করছে। একটা বিষয় আপনার কাছে আমি জানার আছে, এটি হচ্ছে আপনি আমেরিকায় থাকেন দীর্ঘদিন, প্রবাসী একজন মানুষ, বাংলাদেশকে নিয়ে ভাবেন বলেই ব্যাংকটি করেছেন, ব্যাংকের সাথে অনেক মানুষের এমপ্লয়মেন্ট হয়েছে, অর্থনীতির এগিয়ে যাওয়া দেখছেন। এই মুহূর্তে সারা পৃথিবীতে যেটি জানা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার ইকোনমিও ফল করেছে, তাদের ডলারের মান পড়ে গেছে, কর্মসংস্থানের একটা বড় হাব ছিল সেটি ধাক্কা খেয়েছে। এই মুহূর্তে বলা হয় বাংলাদেশকে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে এই এলাকাটিকে একটি এমপ্লয়মেন্ট হাব। কোন আঙ্গিকে কেন বলা হয়? এটার মূল কারণ হচ্ছে, এখানে কতগুলো কারণ আপনাকে লক্ষ্য করতে হবে। সারা বিশ্বে জ্বালানি তেলের দাম কিন্তু অনেক কমে গেছে, যেটা $140 ব্যারেলের তেলের দাম আজকে কিন্তু $34 হয়ে গেছে। এটা কিন্তু এটার সুফলটা ভোগ করতে পারতেছি কিন্তু আমরা। আমাদের পেট্রোবাংলা গত 30 বছর যাবৎ যে পরিমাণ ভর্তুকি দিয়েছে, গত 2 বছরে আমরা সেটা কাভার করি, বর্তমানে আমরা লাভে আছি। যদিও আমরা সরাসরি জনগণ এটার দ্বারা বেনিফিট আমরা দিচ্ছি না, এখন গভর্নমেন্ট দিচ্ছে না। ইভেনচুয়ালি গভর্নমেন্ট, পিপল উইল গেট বেনিফিট। গভর্নমেন্ট বলছে যে সেই ধরনের কোনো মেকানিক স্ট্র্যাটেজি গভর্নমেন্টের নেই, এই মুহূর্তে নেই, ব্যবস্থাপনাগত কৌশল নেই। কিন্তু ইন দ্য লং রান দেশ কিন্তু উপকৃত হচ্ছে। আমরা কিছুদিন আগে সরকার লাভ করছে, হ্যাঁ সরকার, পেট্রোবাংলা এখন লাভে আছে। আচ্ছা, এই ইয়াগুলা আপনার বেনিফিটগুলো পাচ্ছে কিন্তু ডেভেলপিং নেশনগুলো। আজকে দেখেন সৌদি আরব ক্রাইসিসে আছে, রাশিয়া ক্রাইসিস, মানে যারা তেল উৎপাদন করে দেশগুলো কিন্তু হিউজ ক্রাইসিসে আছে। অর্থনীতিতে আরেকটা পরিবর্তন আসবে কি জন্য? ইরানের উপরে কিন্তু নিষেধাজ্ঞা ছিল, দীর্ঘদিন যাবত অর্থনৈতিক একটা নিষেধাজ্ঞা ছিল, সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। আপনি দেখেন গত পরশুদিন ইরান ঘোষণা দিয়েছে তারা 114টি বোয়িং কিনবে, অর্থাৎ ইকোনমি স্টিমুলেশন হচ্ছে। আপনি আজকে অস্ট্রেলিয়ার ইকোনমির কথা বলছেন, সেটা নিচের ডাউন ট্রেন্ডের কারণ হলো যারা উন্নত দেশগুলোর ডাউন ট্রেন্ড হতেই পারে, কারণ সেখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস কিন্তু উন্নয়নশীল দেশগুলোর মতো না। আর সেখানে অর্থনীতি নির্ভরশীল বিভিন্ন, বিশেষ করে স্টক মার্কেট ওরিয়েন্টেড বিভিন্ন দেশগুলো, যেমন এক একটা দেশের স্টক মার্কেটের সাইজ হচ্ছে আমাদের 5 বছরের 5 টার্মের বাজেটের থেকে অনেক বেশি। আমাদের আলোচনা একটু বৈশ্বিক পর্যায়ে চলে গেছে, তো আমরা একটু গুছিয়ে আনতে চাই। সেটি হচ্ছে সময়ও কম, আমাদের এই অর্থনীতি যে ব্যগ্র গতিতে এগিয়ে যাচ্ছে তার পেছনে অবশ্যই কিছু কারণ আছে যেগুলো গতিরোধ করার চেষ্টা করে। ব্যাংকিং খাতের বা আর্থিক খাতের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত আপনি, এই অভিজ্ঞতাগুলো আপনারও আছে। সেই দুর্বল দিকগুলো কি, যেগুলোকে অ্যাড্রেস করা উচিত? দুর্বল দিকগুলো হলো, এই মুহূর্তে একটা জিনিস নিয়ে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি কথাবার্তা বলছে, সেটা হচ্ছে সিঙ্গেল ডিজিটে ইন্টারেস্ট রেট নিয়ে আসতে হবে। সুদের হার এক অঙ্কে নামিয়ে আনতে হবে। এটা আমি সাপোর্ট করি। এর জন্য ব্যাংকের লস করার কিছু নাই। আমরা যদি কম সুদে ডিপোজিটারদের কাছ থেকে ডিপোজিট নিতে পারি, স্প্রেডটা তো ঠিক করা আছে। বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক একটা আপনাকে নির্দিষ্ট রেট দিয়ে দিয়েছে, আপনি
আপনি ডেভেলপমেন্ট কস্ট দিয়ে আপনি ব্যবসা পরিচালনার জন্য আপনার যে একটা কস্ট আছে, কস্ট অফ ডুইং বিজনেস যেটাকে বলা হয়, সেটার আর আপনার প্রফিট মিলিয়ে আপনি 5% উপরে স্প্রেড রাখতে পারবেন না। তার মানে আমি মনে করি আপনি এটা ব্যাংক ঋণের enough। সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার কথা বলছেন। আমি অবশ্যই আর এটার কোনো পক্ষপাতী। পরামর্শ যদি থাকে 30 আচ্ছা, সেকেন্ড সংক্ষেপে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখন প্রচুর টাকা আসছে বিদেশ থেকে, হুইচ ইজ ফরেন ইনভেস্টমেন্ট। অ্যাট দ্য সেম টাইম ফরেন ইনভেস্টররা এখানে ইনভেস্ট করতেছে অ্যাজ এ ব্যাংকার হিসাবে, সেটার সাথে কম্পিট করে আমাদেরকে টিকে থাকতে হবে আমাদের দেশের ব্যাংকগুলো। এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ আমাদের দেশের ব্যাংকগুলোর জন্য। যেমন বড় বড় ইনভেস্টমেন্ট যারা নিয়ে আসে, যেমন শুধুমাত্র সিঙ্গেল এক্সপোজার পাওয়ার সেক্টরের খাত ছাড়া অন্যান্য সেক্টরে কিন্তু আছে। আপনি যদি একটা ইন্ডাস্ট্রির জন্য লোন নিতে যান, কোনো ব্যাংক আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণের বাইরে লোন দিতে পারবে না। কিন্তু আপনি যদি বাইরে থেকে নিয়ে আসতে যান, আপনি হিউজ অ্যামাউন্ট অফ টাকা নিয়ে আসতে পারেন। তাহলে ওই বাইরের টাকাগুলোর সাথে আমরা কম্পিট করে টিকে থাকতে হবে। এই জন্য আমাদের সরকারের স্ট্র্যাটেজি হইতে হবে, এমন একটা স্ট্র্যাটেজি যেখানে আপনি যদি পোস্ট অফিস অথবা সরকারি বন্ডগুলোতে হাই রেট দিয়ে রাখেন, তাহলে ব্যাংকগুলো কিন্তু আবার কম্পিট করতে পারবে না, তখন আপনার শূন্যতা দেখা দেবে ব্যাংকগুলোতে। এখন যেরকম লিকুইডিটি এনাফ আছে, যখন ইনভেস্টমেন্ট শুরু হয়ে যাবে, যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আরও খুব জোরে সোরে শুরু হবে, তখন কিন্তু আবার লিকুইডিটি ক্রাইসিস দেখা দিতে হবে। আপনি যে একটা কথা মেনশন করেছিলেন অফলাইনে, যে আমাদের মুদ্রানীতির কারণে সেন্ট্রাল ব্যাংক ইজ ডুইং এ ফেনামিনাল জব লাস্ট কাপল অফ ইয়ার্স ইন বাংলাদেশ, যার কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও স্থির মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এবং আমি মনে করি আমাদের এসএমই খাতকে আরও প্রাধান্য দিতে হবে। আমরা যদি জেলা লেভেল এবং উপজেলা লেভেল, এবং যেটা বর্তমান প্রধানমন্ত্রীর স্বপ্ন, আমাদের শহরগুলোকে ডিসেন্ট্রালাইজ করে, আমরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এগুলোকে ডিসেন্ট্রালাইজ করে যদি আমরা জেলা লেভেলে যদি মানুষকে নিয়ে যেতে না পারি, তাহলে আজকের যে যানজট, আজকে সব দিক থেকে এই সমস্যাগুলো আমরা জড়িয়ে থাকবে। সময়ের কারণে শেষ করতেই হচ্ছে। হ্যাঁ, আমাদেরকে যদি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সকল সংস্থাগুলো এগিয়ে আসতে হবে। তাহলে আমরা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি 2021 সালের মধ্যে এই দেশটাকে একটা মধ্যম আয়ের দেশে পরিণত করব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশ। আজকের এই আলোচনায়, এই প্রাণবন্ত আলোচনায় কথা বললেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান জনাব নিজাম চৌধুরী। আজকে এখানেই রাখছি। আগামী দিনগুলোতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। অবশ্যই হাজির হব ভিন্ন কোনো অতিথির সাথে, নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।